আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার, সুষ্ঠু নির্বাচন আয়োজনই মূল কাজ বলে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের ব্রিফিং। শীঘ্রই সরাসরি দেখা হবে বললেন তারেক রহমান। ঘোষিত সময় নির্বাচন হলে রাজনৈতিক অধিকারের প্রথম ধাপ প্রতিষ্ঠা হবে। দেশে ভোটার 12,61,70,900 বলে খসড়া তালিকার তথ্য। ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান। এবং শক্তিশালী সাউথ কোরিয়ার বিপক্ষে হেরেও অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ। লেবাননের বিপক্ষে চীনের জয়ে লাল সবুজের বাজিমাত। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার, তবে পূর্ণাঙ্গ তথ্য না থাকায় এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা হবে না। সংবাদ সম্মেলনে একথা উল্লেখ করে তিনি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল কাজ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। এটা হচ্ছে যে মালয়েশিয়ার সাথে আমাদের সম্পর্কটা। সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তা আমরা আশা করছি মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুদেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতে আওয়ামী লীগের অফিস স্থাপন নিয়ে গণমাধ্যমে যে সংবাদ এসেছে, এ বিষয়ে সরকারের কাছে কী তথ্য আছে জানতে চান গণমাধ্যম কর্মীরা। তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে, তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায়, অবশ্যই আমরা এটা মনিটর করছি। শনিবার যমুনায় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে কি সিদ্ধান্ত এসেছে এমন প্রশ্নেরও উত্তর দেন প্রেস সচিব। ইলেকশন কিভাবে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং যাতে বাংলাদেশের সবাই যেন খুবই উৎসবের সাথে ভোট দিতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে পাঠানো ইস্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন অধ্যাপক ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতি শীঘ্রই দেশবাসীর সাথে সামনাসামনি সরাসরি দেখা হবে। আগামী বছর নির্বাচন হলে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি। রাজশাহী মহানগরের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন, দেশের অধিকাংশ মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। জনগণের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে বললেন তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কাউন্সিলের পরদিন ছিল রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী রমজানের আগে ইনশাআল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের
অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। শুধু ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলেই হবে না, আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের আস্থা আর বিশ্বাস ধরে রাখাই এখন মূল কাজ। প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে, আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা শপথ গ্রহণ করব যে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব এক, এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দেব। এটা হচ্ছে 2। ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। রাষ্ট্র গঠনে বিএনপির দেয়া 31 দফা বাস্তবায়নই প্রধান লক্ষ্য বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রাহুল রায়, চ্যানেল আই। সম্পূরক খসড়া ভোটার তালিকা সহ বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,61,70,900 জন। নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন 24,38,626 জন। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, 31শে আগস্ট আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশের পর 31শে অক্টোবরের পর আরেক দফা ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এদিকে আজই শেষ হচ্ছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আবেদনের শেষ দিন। নাজিব বেগের রিপোর্ট। 20 জানুয়ারি থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে 45,71,216 জনকে নতুন করে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশন। তবে মৃত ও কর্তনকৃত ভোটার হিসেবে 21,32,590 জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। হালনাগাদ সম্পূরক খসড়া তালিকায় যুক্ত হয়েছেন 24,38,626 জন। এই হিসেবে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,61,70,900 জন। 2রা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি, সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে 12,37,32,274। নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। আজকে তো আমাদের অফিসগুলোনে এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে, সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31শে আগস্ট। আগামী 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 পূর্ণ হবে তাদের যুক্ত করে আরেকটি ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে পুলিশের জন্য অন্তত 40,000 বডি ওয়ার্ন ক্যামেরা কেনার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পুলিশ সদস্যদের জবাবদিহিতা ও কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং মামলার প্রমাণ সংগ্রহে দেশের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্য আগে থেকেই ব্যবহার করছে এরকম বডি ক্যাম। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বডি ওয়ার্ন ক্যামেরা বা বডি ক্যামেরা বা বডি ক্যাম এটি একটি ছোট ভিডিও ক্যামেরা যা পুলিশের পোশাক বা শরীরে লাগানো থাকে এবং ঘটনাস্থলের পরিস্থিতি রেকর্ড করে। দেশে দেশে এরকম ক্যামেরা ব্যবহার হচ্ছে অনেক আগে থেকে, বাংলাদেশেও প্রায় এক যুগ। প্রথমবারের মতো নির্বাচনেও ব্যবহার হতে যাচ্ছে বডি ক্যাম। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে 40,000 পুলিশ সদস্য ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিতে এ ক্যামেরা ব্যবহার করবেন। ইলেকশন কিভাবে পিসফুল, ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। দেশে পুলিশকে প্রথম বডি ক্যাম দেওয়া হয় 2014 সালে। প্রথমে ঢাকা মহানগর পুলিশ এবং পরে ট্রাফিক পুলিশকে এই ক্যামেরা ব্যবহার করতে দেওয়া হয়। ডকুমেন্ট হিসাবে ভালো কাজে দিচ্ছে। মনে করেন একটা গাড়ি পার্কিং করা আছে, আমি তাকে মামলা করব, তখন এটা পার্কিং এটা অন করে পুরো সিচুয়েশনটাই আমরা ওখান থেকে ক্যাপচার করতেছি। এখন হেড করা থেকেও দেখা যায় যে আমরা এখানে কি কাজ করতেছি। যখন কোনো প্রসিকিউশন দিতে যাই তখন এটাতে সব প্রুফ থেকে যায়, যাতে করে আমাদের বিহেভ এবং তার বিহেভ মানে আমাদের যে কাজের যে ধারাটা এটা খুব সুন্দরভাবে অতিবাহিত করা যায়। মূল ঘটনাটা জানা যায়, আর মূল ঘটনা জানলে কেউ এইটা নিয়ে কোনো ঘটনা নিয়ে মিথ্যা বা বানোয়াট কোনো কিছু করতে পারে না। এই ক্যামেরায় জিপিএস থাকে, আবার সিম সিস্টেম ঢোকানো আছে, অনলাইনে করে আমাদের সিনিয়র স্যাররা চাইলে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন অনলাইনে আমাদের কার্যক্রম তারা দেখতে পারেন। প্রমাণ সংগ্রহ, অপরাধ দমন ও জনস্থা অর্জনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ অভিযান বা জনসমাবেশ নিয়ন্ত্রণে বডি ক্যাম কার্যকর বলে জানিয়েছে পুলিশ। দায়িত্ব পালনে অধিকতর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশেই পুলিশ দায়িত্ব পালনকালে এই বডি ওয়ার্ন ক্যামেরা ইউজ করে। বডি ওয়ার্ন ক্যামেরাতে যেহেতু ওই ঘটনা
রেকর্ডটা থাকে সেটা পরবর্তীতে এটা একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসাবে কাজ করে। আলোচিত কোনো অভিযানে পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠলে বডিক্যামের ভিডিও পর্যালোচনা করা হয়। তবে যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ পরিস্থিতির সময় অনেক পুলিশ সদস্য বডিক্যাম বন্ধ রেখেছিলেন। তাই দায়িত্ব পালনের সময় ওই রকম ক্যামেরা সার্বক্ষণিক চালু রাখার বিষয়টি নিশ্চিত করার তাগিদ আছে বরাবর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রশাসনের পাশাপাশি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রাশিদ। জাতীয় নির্বাচনে জনপ্রশাসনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে দেশে ভালো নির্বাচন দিতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। আসন্ন নির্বাচনকে যারা প্রশ্নবিদ্ধ করতে পারেন তাদের বিভিন্ন দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বলেন সাবেক সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ABM আব্দুস সাত্তার। সাদি মাহমুদের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় জাতীয় নির্বাচনে জনপ্রশাসনের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় যোগ দেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। এর আগে ৮ উপদেষ্টার দুর্নীতির প্রমাণ নিয়ে কথা বললেও এমন ইস্যুতে বক্তব্য রাখেননি সাবেক সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ABM আব্দুস সাত্তার। বলেছেন নির্বাচন আয়োজনে সরকারের করণীয় নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী, দোসর, মাস্টারমাইন্ড এখনো প্রশাসনে বহাল আছে। অবশ্যই নির্বাচনের শিডিউল ঘোষণা করার আগে তাদেরকে সরিয়ে দিতে হবে, তা না হলে তারাই কিন্তু ভেতর থেকে ব্যাকফায়ার করবে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন নির্বাচনকে সুষ্ঠু করতে তারাও নিজ নিজ জায়গা থেকে যথাযথ দায়িত্ব পালন করতে প্রস্তুত আছেন। নির্বাচন শুধু প্রশাসনের বিষয় নয়, নির্বাচন শুধু ভোট প্রার্থীর বিষয় না, নির্বাচন শুধু ভোটারের বিষয় না, নির্বাচন এই সমাজের, এই জাতির, এই জনপদের বিষয়। আমি আশা করব যে বাংলাদেশের এই মুহূর্তের প্রশাসন যে অনেক রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, তারপরেও তারা আত্মপ্রত্যয়ী যে তারা একটি সুন্দর নির্বাচন এই জাতিকে আবার উপহার দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান বক্তারা। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। সিপিডি বলছে অর্থনীতির বড় বিপর্যয় ঠেকানো গেলেও সরকারের 1 বছরে জিডিপির প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব আয় নিম্নমুখী ধারা দেখা গেছে। সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সরকারের একমাত্র কাজ হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা। 1 বছরে সরকার যদি কোথাও ব্যর্থ হয় তার দায়ভার রাজনীতিবিদ সহ সবাইকে নিতে হবে বলেছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। যে কোনো ব্যাংক যখনই তারা নন পারফর্মিং হয়ে যাবে, যখনই তাদের সমস্যা আমরা দেখতে পারবো, বাংলাদেশ ব্যাংক উইল স্টেপ ইন অ্যান্ড টেক ইট ওভার। ইটস এ মেসেজ টু দ্য ব্যাংক ওনার্স দ্যাট আইদার ইউ বিহেভ অর ইউ উইল বি কিকড আউট। আমরা সবাই এক জায়গায় না আসলে যে আমাদের সামনের দিকে এগোনো যাবে না। আই এম সরি, এই কনসেপ্টটা আমরা বিশ্বাস করা উচিত না। আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি, এই অধিকার বাংলাদেশের জনগণের। আমরা ঢাকা শহরে সাম wise people sitting around the table cannot decide for the country. আপনারা যে এত কিছু আশা করেছেন আকাশচুম্বী, we don't have that capacity. We tried all level best. গালি খাচ্ছি, আরও খাচ্ছি, ইউটিউব ইজ ওপেন, যা আর খুশি তাই বলে যাচ্ছে, আর এগুলো হজম করতে হচ্ছে। অ্যান্ড আই ডোন্ট হ্যাভ আই ওয়ার্কার যে যা ওরে যে পিটাই দিয়ে, আমার চুপচাপ হজম করতে হচ্ছে শুনছি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়নে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো মুখোমুখি অবস্থানে যেন না থাকে সেজন্য এই উদ্যোগ বলে জানানো হয়েছে। মাসুর শাকিলের রিপোর্ট। ছাত্র রাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের একদিন পরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের 22 ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে মতবিনিময়। আমরা ইউনিভার্সিটিকে প্রস্তাব করেছি, সেটা হচ্ছে হলের রাজনীতির ফরম্যাটটা কেমন হবে, এটার আনুমানিক একটা স্যাম্পল ধরে নিয়ে সবাইকে ইমেল করা
যেহেতু সবার একাডেমিক ইমেল আছে, ইমেল করে সবার যে অভিমত নেওয়া হবে এবং অভিমতটা কাউন্ট করা খুবই ইজি, অটোমেটিক কাউন্ট হয়ে যায়। যেহেতু একাডেমিক ইমেল আছে, সেই ইমেলে ক্লিক করে ইয়েস নো ভোটের ভিত্তিতে সবার যাতে মতামতটা নেওয়া হয়, মতামতটা নিয়ে একটা সুনির্দিষ্ট অধিকাংশ মতামত যে ফ্রেমওয়ার্কের দেয় সেই ফ্রেমওয়ার্কটা পাস করে তাতে আমাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হয়। যে হলের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে আসলে আবাসন সংকট যেটি, সেই আবাসন সংকট দূর করার জন্য কাজ করতে হবে। আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাসে নতুন বা পুরাতন যে কোনো সামাজিক চুক্তি করার মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে যাতে করে কেউ এটি ভায়োলেট করতে না পারে, এবং ভায়োলেট করলে তার শাস্তি কী হবে এবং বাকিরা তার বিরুদ্ধে কীভাবে সংঘবদ্ধভাবে লড়বে, তাই নিয়েও আমরা কাজ করব, সেই আশ্বাস আমরা দিয়ে এসেছি। তারা যেন বাস্তবিকভাবে এই 2025 সালে তো শেষ কথা নয়, আগামীতেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতি প্রচলিত থাকবে ইনশাআল্লাহ। তো সেখানেও কী ধরনের রূপরেখা হওয়া উচিত আমরা বিশ্বাস করি আমাদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সুচিন্তিত মতামতগুলো আসবে। আমরা অনুরোধ জানিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা যেন সাধারণ শিক্ষার্থীদের মতামতগুলো নিয়ে এবং ছাত্র সংগঠনগুলোর মাঝ থেকে আজকে যে মতামতগুলো নেওয়া হলো তার প্রেক্ষিতে একটি ঐতিহাসিক রূপরেখা তারা প্রণয়ন করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ডাকসু নির্বাচনের জন্য ছাত্র সংগঠনগুলোর সহযোগিতা প্রয়োজন। ক্যাম্পাসে রাজনীতির কাঠামো ঠিক করতে চান তিনি। ডাকসুকে কেন্দ্র করে এই নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ডগুলো হল পর্যায়ে বিশেষত কীভাবে হবে এবং এই পর্যায়ে যেন, যেহেতু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একরকম ভীতি আছে, একরকম দীর্ঘদিনের একটা এই তিক্ত অভিজ্ঞতার কারণে একরকম নেতিবাচক একরকম আবেগ কাজ করছে। সবাই ছাত্র শিবির অংশ নিয়ে 5টি বাম ছাত্র সংগঠন ওয়াকআউট করে। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে গাইবান্ধায় বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে যুক্ত করতে চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষক, শিক্ষার্থী সহ বিশিষ্টজনেরা। ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়তে সারা দেশের মতো গাইবান্ধার গণ উন্নয়ন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, নাকাইহাট কলেজ ও লোনতলা উচ্চ বিদ্যালয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। আমরা বড় গাছ লাগানোর ব্যাপারে কিন্তু আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া দরকার। কেন? কারণ এই বড় গাছগুলো কিন্তু আমাদের এই যে বজ্রপাত হয়, এই বজ্রপাতকে কিন্তু যদি কমাতে হয় তাহলে কিন্তু আমাদের তাল গাছ এবং বড় বড় অন্যান্য গাছ লাগাতে হবে। এই বড় গাছগুলোর একটি বিশাল উপকারী ভূমিকা আছে, সেটা হচ্ছে বড় প্রাণীদেরও কিন্তু সে আশ্রয় দিচ্ছে। যেমন আমাদের বাংলার শকুন এবং মদন টাক, এই দুটো প্রাণী কিন্তু বড় গাছ ছাড়া কিন্তু তাদের বাসস্থান তৈরি করতে পারে না এবং থাকতে পারে না। আসুন এই বাংলাদেশটাকে ভালো রাখার জন্য আমরা হাতে হাত মিলিয়ে সবুজে ছেয়ে ফেলি। বাংলালিংকের সহযোগিতায় শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় নানা জাতের গাছের চারা। তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তো অবশ্যই আমাদের উচিত বৃক্ষরোপণ করা বেশি বেশি। যারা অপ্রয়োজনে গাছ কাটে তাদের আমাদের সচেতন করা উচিত। গাছের চারাগুলো আমরা প্রত্যেকে রোপণ করব এবং পরিচর্যা করব। এই ধরনের উদ্যোগ যত বেশি হবে আমাদের প্রকৃতি ও জীবনের যে মেলবন্ধন সেটা ভালোভাবে স্থায়ী হবে। আমাদের সুস্থ থাকতে গেলে, আমাদের পরিবেশকে ভালো রাখতে গেলে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে গেলে অবশ্যই বৃক্ষরোপণ করতে। সামাজিকভাবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি, এটা হচ্ছে তার একটা অংশ। এই প্রয়াসটা সবারই সাকসেসফুল হোক, ভবিষ্যতেও আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে এমন কর্মসূচির প্রশংসায় বিশিষ্টজনরা। আমাদের দেশে এই বৃক্ষের সংখ্যা বাড়াতে পারি, তাহলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান ছাড়াও আমরা ব্যক্তিগত জীবনে উপকৃত হব। সারা বাংলাদেশে যে গাছগুলি লাগানো হচ্ছে, নিশ্চয়ই সেই গাছগুলি একটি পরিবেশের উপর পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, সেই জন্য আমি সাধুবাদ জানাচ্ছি। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় সবুজায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই। এবারে স্পোর্টস।
আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন, আইএলও কনভেনশন অনুস্বাক্ষর সহ আদিবাসীদের সুরক্ষা এবং জাতিগত স্বীকৃতি দেওয়ার বিষয়টি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে খোলাসা করার দাবি জানিয়েছে আদিবাসী ফোরাম সহ বিশিষ্টজনেরা। মব সন্ত্রাসীদের প্রতিরোধে জেলায় জেলায় নাগরিক কমিটি গঠনেরও আহ্বান জানান তারা। রিপোর্ট রোকসানা আমিনের। আদিবাসী জাতিগোষ্ঠীর ভূমি, বন ও মানবাধিকার সুরক্ষায় চ্যালেঞ্জ, সরকার ও নাগরিক সমাজের করণীয় নিয়ে জাতীয় সেমিনারের আয়োজন রাজধানীর সিরডাপ মিলনায়তনে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকল প্রকার বৈষম্য বিলোপে ভূমি কমিশন গঠন সহ মূল প্রবন্ধে ৭ দফা দাবি জানানো হয়। ব্যাংক ডাকাতির অজুহাতে একটা জাতিকে কালেকটিভ পানিশমেন্ট দেওয়ার যে প্রক্রিয়া, এটা অন্য কোথাও এরকম উদাহরণ আছে কিনা জানি না। আমরা কার কাছে যাব? গঠিত হয়ে মব সন্ত্রাসীদের প্রতিরোধ সহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় প্রতিটি জেলায় নাগরিক কমিটি গঠনের আহ্বান জানান বিশিষ্টজনরা। অন্য দিবস যেভাবে যে মর্যাদার সাথে পালন করা হয়, বাংলাদেশেও আদিবাসী দিবস সরকারিভাবে সেই মর্যাদায়, সেই গুরুত্ব দিয়ে পালন করতে হবে। একটি মৌলবাদী চক্রের ভিতরে দেশ যেন সেখান থেকে যেন বেরিয়ে আসে। আজকে সরকারকেও আমাকে মৌলবাদী বলতে হচ্ছে। সরকার যখন অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করছে না, তারা সেই কাজটি করছে। যেমন নিপীড়নগুলো সমাজে আরো বেশি ভবিষ্যতে যারা আসবেন, আশা করি তারা পারবেন, না পারবে তাহলে রাষ্ট্রকে আরেকটা মহৎ ধাক্কা দিতে হবে। তারাই আমাদের শাসক হয়ে আসে সরকার, তাদের জবাবদিহি আমাদের কাছে থাকতেই হবে। পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীদের নির্যাতন বন্ধে আলাদা সেল গঠনের দাবি জানানো হয় জাতীয় সেমিনারে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় 4 জনকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। রোববার রাজধানী গুলশান ক্লাবে এই সংবর্ধনা আয়োজন করা হয়। শুল্ক আরোপ কমানোর ব্যাপারে ভূমিকা রাখায় অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন গাজায় ইসরায়েলি হামলায় ৭২ জন নিহত, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে খাবারের বাক্সে চাপা পড়ে শিশুর মৃত্যু। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের জন্য মানুষের দৃষ্টিভঙ্গি সংস্কার করতে হবে। যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের মানসিকতা সংস্কারও হতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত, ক্যান্সার আক্রান্ত রোগী ও অসহায় ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। সেখানে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে সাধারণ মানুষেরও মানসিকতা সংস্কার হতে হবে। রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গির সংস্কার হওয়া দরকার এবং এই সমাজের মানুষের, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের, যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের সম্মিলিতভাবে সবার মানসিক সংস্কারের মধ্য দিয়েই আমরা যদি রাষ্ট্র কাঠামোর সংস্কারটা বাস্তবায়ন করতে পারি, তাহলেই 2 এ 2 4 হবে। তাহলেই আমরা একটা এই কল্যাণমূলক মানবিক রাষ্ট্র পেতে পারব। প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, 2026 সালে ফেব্রুয়ারিতে ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। দুপুরে সাভারের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমান। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব, বোর্ড অব ট্রাস্টির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান আকান্ত। প্রধান আলোচক ছিলেন অ্যাক্টিভিস্ট আবু সাদিক খায়েম।
বাংলাদেশে ফেব্রুয়ারি যেটা ইলেকশন আসছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফ্রি, ফেয়ার এবং উৎসব মুখর ইলেকশন হোক। আপনারা সবাই ইলেকশনে ভোট দিবেন, আপনার প্রার্থীকে বেছে নিয়ে যে প্রার্থী আপনার শহীদদের সাথে, যারা শহীদদের আমানতের যারা খেয়ানত করবেন, তাদেরকে ইলেক্টেড করবেন। সে যে রক্ত বিন্দু দিয়ে সে চেয়েছে ন্যায় প্রতিষ্ঠার জন্য, অনেস্টলি বলি আমরা সেই ন্যায় প্রতিষ্ঠাই করতে চাচ্ছি। মঙ্গলবার সকাল ৬টা থেকে ঢাকা ৭২ ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক শ্রমিক সমিতি। রোববার বিদ্যুৎ ভবনে পরিবহন মালিকদের সাথে বৈঠক শেষে একথা জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাওয়াজুল কবির খান। তিনি বলেন, বৈঠকে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আলোচনা হয়েছে, এগুলো সমাধানের জন্য দ্রুত কাজ করবে সরকার। এটি কার্যকর করতে কমিটি গঠন করার কথাও জানিয়েছেন তিনি। এর আগে গত ২৭শে জুলাই এক সংবাদ সম্মেলনে ৮ দফা দাবি জানিয়েছিল পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সড়কে ফিটনেসবিহীন গাড়িগুলো ডাম্পিংয়ের যথাযথ জায়গা না থাকার কারণে ৬ মাসের মধ্যেও এর সমাধান করতে না পারার ব্যর্থতা স্বীকার করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। আগামী ৬০ দিনের মধ্যে সড়ক আইন খসড়া সংশোধনের কথাও জানান তিনি। আমরা আশা করতেছি যে আমাদের এই সম্মিলিত প্রচেষ্টার ফলে এই যে শ্রমিক মালিকদের যে দাবিগুলো আছে, এগুলোর মধ্যে যেগুলো পূরণ করা সম্ভব সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করব। পাবনা চটমহরে প্রাণ ডেইরির একটি গ্রামীণ দুধ সংগ্রহ কেন্দ্রে ভেজাল দুধ আসার ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করেছে প্রাণ আরএফএল গ্রুপ। প্রাণ ডেইরির নিজস্ব তদন্তে এমন তথ্য উঠে এসেছে বলে তারা জানিয়েছে। বিকেলে প্রাণ ডেইরির প্রধান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটি জানায়, স্থানীয় ভেজাল দুধ সরবরাহকারী সংগ্রহবদ্ধ চক্রটি প্রাণ ডেইরিকে নিম্নমানের দুধ সরবরাহ করতে ব্যর্থ হয়ে কৌশলে এমন ঘটনা ঘটিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রাণের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, প্রাণ ডেইরির প্রধান পরিচালন কর্মকর্তা মাকসুদুর রহমান, প্রাণ আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল সহ অন্যরা। আমরা আমাদের প্রোডাক্ট শুধু মানুষ নয়, দিয়ে কিন্তু প্রোডাক্ট তৈরি করে আমরা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও করছি। ফলে যখন কোনো একটা ব্র্যান্ডকে পরিকল্পিত অ্যাটাক করা হয়, তারা কিন্তু আসলে খালি জাতির ক্ষতি করে না, মানে ওভারঅল আন্তর্জাতিকভাবেও কিন্তু আমাদের ব্র্যান্ডের বা আমাদের কোম্পানি সুরক্ষিত করছে, আমাদের রপ্তানিকে ব্যাহত করছে। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজা ইসরায়েলি হামলায় শিশুসহ আরও ৭২ জন নিহত হয়েছেন। ত্রাণ সংগ্রহ করতে গিয়ে খাবারের বাক্সে চাপা পড়ে মৃত্যু হয়েছে ১৫ বছর বয়সী এক শিশুর। খাবারের অভাবে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে অনাহারে মৃত্যু ২১৭ জনে দাঁড়িয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার প্রতিবাদে জেরুজালেম ও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস, ইস্তানবুল সহ বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে। বিক্ষোভে সাধারণ মানুষের পাশাপাশি মানবাধিকার কর্মী ও রাজনৈতিক নেতাকর্মীরাও অংশ নেন। লন্ডনে বিক্ষোভ মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে ৪৬৬ জনকে। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবর্ষ উৎসব ২০২৪-২৫ উদ্বোধন হয়েছে। সন্ধ্যায় চারুকলা লেকচার থিয়েটার হলে আয়োজনে উদ্বোধন করা হয়। এস এম সুলতানকে আন্তর্জাতিক অঙ্গনে একজন বড় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে প্রসারে কাজ করার কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকে। ৬ দিনব্যাপী এই আয়োজনে চারুকলায় থাকবে শিল্পকর্ম প্রদর্শনী, সেমিনার, চলচ্চিত্র প্রদর্শনী সহ নানান আয়োজন। সুলতানকে আমরা দুনিয়াতে আমাদের একটা অনেক বড় কালচারাল অ্যাসেট হিসাবে প্রেজেন্ট করতে পারবো। বাংলাদেশের মিউজিয়াম নিচে এবং পাকিস্তানেও আমাদের বেশ কিছু মাস্টার পেইন্টারের পেইন্টিং আছে। মামুরাই যেমন বলে ইন্ডিয়াতেও সুলতান ভাইয়ের অনেক কাজ আছে। এই কাজগুলো কালেক্ট করে আমরা যাওয়ার আগে একটা ট্রাভেলিং এক্সিবিশন করতে চাই। এবারে কৃষি সংবাদ।
মাদারীপুর জেলায় এবছর পর্যাপ্ত বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ভালো ফলন হয়েছে, তবে চাষের শুরুতে সেচ দেয়ায় উৎপাদন খরচ বেড়েছে। পাশাপাশি রয়েছে শ্রমিক সংকট। কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। ফেলনা প্লাস্টিকের বিনিময়ে পাওয়া যাচ্ছে চাল, ডাল, ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। একবার ব্যবহার হয় এমন প্লাস্টিক বোতলে মিলছে আকর্ষণীয় উপহার। সমুদ্র রক্ষায় প্লাস্টিক দূষণ প্রতিরোধে কক্সবাজারে শুরু হয়েছে ব্যতিক্রমী প্লাস্টিক এক্সচেঞ্জ কর্মসূচি। উদ্বোধনী দিনেই সংগ্রহ হয়েছে 2 মেট্রিক টনের বেশি প্লাস্টিক। টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে এসব প্লাস্টিকের রিসাইকেলের কথা জানিয়েছেন উদ্যোক্তারা। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বারোতম বার্ষিক উপলক্ষে আনুষ্ঠানিকভাবে 2টি উদ্ভাবনী পণ্য চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। এদের একটি এনআরবি নিশ্চয়তা আর একটি এনআরবি ইজি। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহিন হাওলাদার, মোহাম্মদ আলী আকবর ফরাজি, আনোয়ার উদ্দিন এবং এম রাশিদুল হুদা। এনআরবি নিশ্চয়তা একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট যা গ্রাহকদের 1 কোটি টাকা পর্যন্ত বিনামূল্যে জীবন বীমা কাভারেজ প্রদান করে। এনআরবি ইজি প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে তৈরি করা একটি অ্যাকাউন্ট, যার মাধ্যমে বিদেশ থেকে তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট খুলতে এবং এনআরবি ক্লিক মোবাইল অ্যাপের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে পরিচালনা করা যাবে। চট্টগ্রামে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের টেরিটরি ম্যানেজার্স ট্রেনিং ও বিজনেস ডেভেলপমেন্ট সভা হয়েছে। দীর্ঘ 12 বছরে বিভিন্ন অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় নির্ধারণে এই ট্রেনিং ও সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন প্রতিষ্ঠানটির পরিচালক শেখ মোহাম্মদ দানিয়েল, তাসনিয়া কামরুন আনিকা, ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম সহ অন্যরা। সভায় প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং ভবিষ্যৎ সমস্যা ও সম্ভাবনা নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, এবছরের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের প্রাথমিক কাজ সম্পন্ন করা হবে। তিনি বলেন, নতুন সরকার আসতে সময় লাগবে, কাজ থামিয়ে না রেখে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। রোববার বিকেলে চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেইটে এজেন্ট ডেস্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে গ্লোবাল র্যাঙ্কিংয়ে সবচেয়ে উপরের দিকে থাকতে হবে, এজন্য বেস্ট অপারেটর নিয়ে আসতে হবে বলেও জানান তিনি। আমরা চাই যে আমরা খুব ফাস্ট এই প্রজেক্টগুলো কমপ্লিট করব। তা আমাদের এখনো অ্যাম্বিশন হচ্ছে যে এই ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের বড় যে পোর্টগুলো আছে সেগুলোর খুব মাইলস্টোন কিছু প্রোগ্রেস করে দিয়ে যেতে চাই, যে কিছু এগ্রিমেন্ট সাইন করে দিতে চাই, কিছু গ্রাউন্ড ব্রেক করা শুরু হয়ে যাবে। ইন্টারন্যাশনাল একটা টেন্ডারিং করার একটা আরএফপি প্রসেস চলছে, আপনারা জানেন। আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল এই 3টার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আবারও একটি বিরতির পরে দেখবেন। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতি চলছে সিলেটের 6টি টোল প্লাজায়। রসিদবিহীন আদায় থেকে শুরু করে কোটি টাকার খাস কালেকশন চলছে দিব্যি। 2 বছর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি সড়ক ও জনপথ অধিদপ্তর। এবার বেরিয়ে আসছে ভুয়া অভিজ্ঞতা সনদের ভিত্তিতে টেন্ডার পেতে চাওয়ার অভিযোগও। সিলেট থেকে সাদিকুর রহমান সাকির পাঠান তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেটে 6টি টোল প্লাজার মধ্যে 3টি শেরপুর, শাহপরান ও ফেন্সিগঞ্জ সেতু আগে পরিচালনা করত এটিটি। 2023 সালের 1 অক্টোবর থেকে দায়িত্ব নেয় সড়ক ও জনপথ বিভাগ। প্রতিদিন এসব টোল প্লাজা থেকে আদায় হওয়া কয়েক লাখ টাকার পুরোটা জমা পড়েনি সরকারি কোষাগারে। বাকি 3টা রোস্তমপুর, রানীগঞ্জ ও ছাতকেরও একই চিত্র। সরজমিনে দেখা গেছে, রসিদ ছাড়া টোল আদায় হয় বিশেষ করে ছোট যানবাহন, সিএনজি ও অটোরিকশা থেকে।
নিয়ম অনুযায়ী প্রতিদিন বা একদিন পর পর ব্যাংকে টাকা জমা দেওয়ার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সেটি হয় 1 সপ্তাহ বা তারও বেশি সময় পর। আমার গাড়ি সেম গাড়ি লোকাল গাড়িতেই লাগে রাখে 40, আমরা সিলেটের গাড়িতে রাখে 60 টাকা। যখন এটা লাগে আসে মানে 3-4 বার 5 বার আসে অনেক সময়, যখন হয়তো এটা একটু ডিসকাউন্ট করা হয়েছে। টোল আদায় ও জমা দেওয়ার অনিয়মের কথা অস্বীকার করে শিগগিরই 6টি টোল প্লাজার টেন্ডার হবে বলে জানান সংশ্লিষ্টরা। তৃতীয়বারের মতো আমরা পিএসএল পদ্ধতিতে দরপত্র আহ্বান করেছি এবং এই দরপত্র আমরা কাগজপত্র বিভিন্নভাবে ভেরিফিকেশনের জন্য পাঠিয়েছিলাম। তো কাগজপত্র আমরা ভেরিফাই করে পাওয়া গেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন টেন্ডার বিলম্বের পেছনে রয়েছে জামিল ইকবাল নামে একটি প্রতিষ্ঠানের ভুয়া অভিজ্ঞতা সনদ। 6টি টোল প্লাজার টেন্ডারে সর্বনিম্ন করদাতা হলেও অভিজ্ঞতা সনদে সিলেট সিটি কর্পোরেশন যে প্রকল্প দেখানো হয়েছে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। সিটি কর্পোরেশন থেকে কোনো টাকা খরচ করা হয় নাই বলে আমরা আসলে ক্লোজলি এটা মনিটরিং করি নাই এবং ওনারা ওয়েবলি স্থাপন করে অটোমেটেড সিস্টেমে কালেকশন করছে কিনা এইটা আমাদেরকে কোনো ছবি আমাদের রিপোর্টের মধ্যে নাই। সরকারি রাজস্ব আদায়ের এই গুরুত্বপূর্ণ খাতে অব্যবস্থাপনা আর দুর্নীতি রোধে দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের দাবি সচেতন মহলের। রাজীব আহমেদ, চ্যানেল আই। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলো মানুষ তৈরির পাশাপাশি পশুও তৈরি করছে। তিনি আরও বলেন, এদেশের শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করলেও দিন শেষে তিনি মানুষ হচ্ছেন কিনা তার কোনো প্রাতিষ্ঠানিক হিসেব নেই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর আয়োজিত এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জামায়াত ইসলামী মনোনীত বিভিন্ন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার আবু নাসের, ডাক্তার একেএম ফজলুল হক, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সহ অন্যরা। প্রিয় দর্শক, সংবাদের এরপর আবারও নিচ্ছে একটি বিরতি। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। ডিপিপি অনুযায়ী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটি কুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সকালে 10:30 থেকে মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। এ কারণে সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের 18 জেলা যান চলাচল বন্ধ হয়ে যায়। চৌরাস্তার চারপাশে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় 9 বছর আগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি এখনও ভাড়া করা ভবনে পরিচালিত হচ্ছে। তারা বলেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ না হওয়ায় বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের। দ্রুত অনুমোদন ও কার্যকর পদক্ষেপ দেয়া না হলে আরও কঠোর আন্দোলনে হুঁশিয়ারি দেন তারা। সরকারের প্রতি 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বেলা 12:30টায় অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জামাত ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরাম, প্রফেসর নাসিম উদ্দিন মালিথা পরিষদ। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম মনিটর করছে সরকার। সুষ্ঠু নির্বাচন আয়োজনে মূল কাজ বলে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের ব্রিফিং। শীঘ্রই সরাসরি দেখা হবে বললেন তারেক রহমান। ঘোষিত সময় নির্বাচন হলে রাজনৈতিক অধিকারের প্রথম ধাপ প্রতিষ্ঠা হবে মন্তব্য। দেশে ভোটার 12,61,70,900 বলে খসড়া তালিকার তথ্য। ভোটকেন্দ্রের নিরাপত্তায় 40,000 বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান। এবং শক্তিশালী সাউথ কোরিয়া বিপক্ষে হেরেও অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ। লেবাননের বিপক্ষে চীনের জয়, লাল সবুজের বাজিমাত। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।